সোহেল তাজের বর্তমান দশা কেন এবং ভবিষ্যতে তার আওয়ামী লীগের রাজনীতি করার সম্ভাবনা কতটুকু, এটা নিয়ে আলোচনা করব। পজিটিভ যে দিকটা দেখলাম এই ইন্টারভিউতে সোহেল তাজের, তার ঘৃণা এবং ক্রোধ, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর তিনি 2024 সালের জুলাই আগস্ট থেকে প্রদর্শন করে আসছিলেন শেখ হাসিনার প্রতি, আমার মনে হলো বর্তমান তার এই লাস্ট ইন্টারভিউতে যে সেই ক্রোধ এবং ঘৃণা অনেকটা প্রশমিত এবং সোহেল তাজ কিছুটা সুস্থভাবে চিন্তা করতে পারছেন। আমাদের এটাও মনে রাখতে হবে যে সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে, এবং আমরা আরো যে একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের যে জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামান, এই চারজনকে কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মূলধারার সমর্থক তারা কিন্তু একেবারে ফেরেশতার মতো রেখেছি আমাদের হৃদয়ে। সেই সৌভাগ্য কিন্তু বঙ্গবন্ধুর হয় নাই। বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা পরবর্তীতে আওয়ামী লীগের কর্ণধার হওয়াতে এবং আওয়ামী লীগ রাষ্ট্র শাসন করাতে, বঙ্গবন্ধু জাতির পিতা হওয়াতে বঙ্গবন্ধুকে কিন্তু বারবার বিভিন্ন ধরনের আঘাত করা হয়েছে। সেটা সব দিক থেকে কম বেশি, অবশ্য মৌলবাদীদের মধ্য থেকে একটু মৌলবাদী এবং স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে এই আঘাতটা বেশি এসছে। তারাও কিন্তু এই জাতীয় চার নেতা যারা শহীদ হয়েছিলেন কারাগারে 3রা নভেম্বর, তাদেরকে নিয়ে কিন্তু কোনো আঘাত করে না। একে তো হলো যে তাদেরকে তো এরা মেরেই ফেলেছে এবং তাদেরকে আঘাত করে আসলে মৌলবাদীদের আর কোনো লাভ নাই, বরং মৌলবাদীরা বিভিন্ন সময় এই জাতীয় চার নেতাকে তাদের মতো করে সুনাম করে বঙ্গবন্ধুর আসলে দুর্নামটা বাড়ানোর জন্য, বঙ্গবন্ধুর সমালোচনা বাড়ানোর জন্য। এটা হলো ভেতরের জিনিস। তারপরও কিন্তু আমরা জাতীয় চার নেতাকে আমরা কিন্তু একেবারে পবিত্র একটা জায়গায় রেখেছি এবং এটা কিন্তু আমি মনে করি যে জাতীয় চার নেতার প্রতি এটাই হওয়া উচিত। কিন্তু আবার পেছনে দেখতে হবে যে তাদেরও তো দোষগুণ থাকার কথা ছিল, একেবারে তো নাই এটা বলা তো কোনো মানুষের পক্ষে যায় না। সেসব কিন্তু ভুলে গিয়ে আমরা জাতীয় চার নেতাকে সবার ঊর্ধ্বে স্থান দিয়েছি। সোহেল তাজ যদি মনে করেন যে তার পিতা, যেটা তার কথাবার্তায় বোঝা যায়, 30 মিনিটের ইয়েতেও বোঝা যায় যে তার পিতা বঙ্গবন্ধুর আমলে ডিপ্রাইভড হয়েছেন বা অসম্মানিত হয়েছেন, সেটা থেকেও কিন্তু তিনি কয়েকটা জিনিস চিন্তা করতে পারেন। যে প্রথম কথা হলো তার আব্বার কিন্তু সুযোগ ছিল বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, তাজউদ্দিন আহমেদের সুযোগ ছিল জীবন বাঁচানোর। তিনি জিয়াউর রহমানের সাথে যেতে পারতেন, তিনি মোশতাকের সাথে যেতে পারতেন, কিংবা তিনি আসলে আত্মগোপনে যেতে পারতেন, এবং তিনি কোনোটাই করেননি। তিনি আত্মগোপনে যান নাই, কেউ তাকে বেঈমান বলবে এই জন্য। সোহেল তাজ কি এই জিনিসটা স্মরণ করেন? তার পিতার যে আদর্শিক উচ্চ স্থান, রাজনৈতিক যে লয়ালটি, সেটা কি তিনি কখনো ভেবে দেখেন? তিনি তার পিতার সম্পর্কে দু একটা কথা বলেছেন, আমার কাছে এগুলো গুরুত্বপূর্ণ মনে হয়নি। সোহেল তাজের সবচেয়ে বড় ত্রুটি, ক্ষমার অযোগ্য ত্রুটি কিন্তু সোহেল তাজ শেখ হাসিনাকে সাইকোপ্যাথ বলেছে, সজীব ওয়াজেদ জয়কে ইউজলেস বলেছে। দুটাই অধ্যত্ত, তবু আমি এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবো কিনা সেটা আমি পরের অংশে আসছি। সোহেল তাজের সবচেয়ে বড় অপরাধ কিন্তু 2024-এর জঙ্গি উত্থানকে মহিমান্বিত করে দেখা। আজকে ফরহাদ মজাররা পর্যন্ত যখন সব ফাঁস করে দিচ্ছে এবং কিভাবে এই জঙ্গি উত্থানটা হলো, ফরহাদ মজারও এটাকে জঙ্গি উত্থান বলছে না, কিন্তু ফরহাদ মজার তো রিয়েলি একজন মানসিকভাবে অসুস্থ মানুষ। সেই ফরহাদ মজার খুলে টুলে তার 2টা ইন্টারভিউ আমি এর মধ্যে দেখলাম। ফরহাদ মজার বাংলাদেশে কি চাই এটা নিয়ে অবশ্য পরে একটা ভিডিও করব, কারণ একটা মাত্র করলাম তো, আরো কিছুদিন পরে সেটা করব। এবং 2024-এর অনেক মাহফুজরা পর্যন্ত যেসব ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে, সেটা কোনোটা কিন্তু সোহেল তাজ স্বীকার করে না। বলে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র, এই 2024-এর জঙ্গি উত্থানকে ষড়যন্ত্র বলে। এইটা আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সোহেল তাজ এটা তো যারা ষড়যন্ত্র করেছে তারা বলে। যখন মাহফুজ বলে এটা ষড়যন্ত্র ছিল, আপনি মাহফুজের ওটা দেখেন নাই
যে এটা শেখ হাসিনাকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র ছিল, এখানে একটা ষড়যন্ত্র হয়েছে বলছে না ওই ছেলেটা। তারপরে আপনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই বক্তব্য শুনেন নাই যে তারা $29 মিলিয়ন এই ঢাকায় পাঠিয়েছিল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ করার জন্য। তারপরে আপনি অবশ্য এটা ইয়েটা বোধহয় এই সোহেল তাজের এই ইন্টারভিউর পরে হয়তো দিয়েছে এই ফরহাদ মজার, যে বলেছে কিভাবে ষড়যন্ত্র হয়েছে। সবাই এটাকে ষড়যন্ত্র বলছে, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র বলছে। তা আপনার কেন মনে হয় যে এটা একটা গণ অভ্যুত্থান ছিল? আমরা কেউ কিন্তু বলছি না যে এখানে জনগণ যায়নি, কিন্তু জনগণ তো এই ষড়যন্ত্রকারীদের অভিনয়ের ফাঁদে পা দিয়েছে, যার কারণে আজকে সেই মানুষগুলো কিন্তু এখন বুঝতে পারছে এদের অর্থনৈতিক দুর্দশা সব প্রকাশ পেয়েছে। আমি অবশ্য বলি যে তখনকার 100 টাকা এখন 40 টাকা হয়ে গেছে। এটা আবার আমাকে একজন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল যে না, এটা সত্য না। হয় কি, মানুষ অনেক প্যাচ ধরে, কিন্তু প্যাচ কোনো সব কথা যে প্যাচ ধরার বাইরে বলতে পারবো তাও না। কিন্তু সত্য কথা হলো শেখ হাসিনা সরকারের সময় একেবারে লাস্ট সময়টাতে যেখানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 6.8%, সেটা এখন 2.2%। আর নানান ধরনের সামাজিক দুর্দশা তো আমাদের তৈরি হয়েছে, কিন্তু সোহেল তাজের দৃষ্টিতে এগুলো কিন্তু কোনোটাই চোখে পড়ে না। আমরা তো তাজউদ্দিন আহমেদ সাহেবকে মনে করি যে বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতির একজন চূড়ামণি। সেই তাজউদ্দিনের ছেলে জঙ্গি উত্থান, বাংলাদেশ যে জঙ্গিতে ভরে গেছে এটা দেখতে পায় না, শুধু গণ অভ্যুত্থান দেখে। এইটা কিন্তু সোহেল তাজের পুরো ইন্টারভিউতে আমি সবচেয়ে বড় আমাদের দৃষ্টিতে ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে দেখি আর কি। সোহেল তাজদের আসলে আমাদের দুর্ভাগ্য কি, আমাদের মুক্তিযুদ্ধের যারা সিনিয়র নেতারা ছিলেন, এই তাজউদ্দিন আহমেদ সহ নানান ফ্যামিলি কিন্তু জামাতকৃত হয়েছে। এই জামাতকৃত হওয়াটা ফিজিক্যালি হয়েছে, তত্ত্ব মানে আর একটা হলো ভ্যালুর জায়গায়ও হয়েছে, অর্থাৎ চেতনার জায়গায়ও। আমরা তো এই যে শারমিন আহমেদের কথা জানি, শারমিন আহমেদ সম্পর্কে একটা তর্ক শুনি যে উনি তাজউদ্দিন আহমেদের মেয়ে কিনা, মানে জোহরা তাজউদ্দিনের প্রথম গর্ব, এগুলো বলে। সেসব তর্ক আসলে অবান্তর। কিন্তু শারমিন আহমেদ পুরোপুরি জামাতকৃত হয়েছে, এটা কি বাই ডিজাইন না কাকতালীয় ভাবে সেটা আমি বলতে পারবো না। শারমিন আহমেদ এক বিদেশি বিয়ে করেছে, এটা মিশরীয় বা ইরানিয়ান, এরা সব মোটামুটি মুসলিম যে মৌলবাদ শ্রেণী আছে সেখানে গিয়ে শারমিন আহমেদ, এখন এটা কি বাংলাদেশি জামাত ডিজাইন করেছে কিনা, শারমিন আহমেদ কিন্তু যথেষ্ট ভুগিয়েছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, তাজউদ্দিন আহমেদকে উপরে তুলে বঙ্গবন্ধুকে নামিয়ে, এই ধরনের প্রচুর। এবং সেইখানে সোহেল তাজ বহুদিন এই তার বড় বোন থেকে ডিস্টেন্স রেখেছিলেন, কিন্তু শেষে কিন্তু একীভূত হয়ে গেছেন। বর্তমানে দেখা গেল 2024-এর জঙ্গি উত্থানের পর শারমিন আহমেদ আর সোহেল তাজ একেবারে খেপে গেছে, বিশেষ করে তাদের সকল বিষোদ্গার হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। তাছাড়া ওনাদের অন্যভাবে আমি নিজে একটা জামাতিকৃত হওয়ার একটা জিনিসের সাক্ষী। সেটা হলো খুব সম্ভবত সিমিন হোসেন রিমি, যিনি যাকে সবচেয়ে বেশি সবাই সম্মান করে, তাজউদ্দিন আহমেদের মেয়ে, ওনার হাজবেন্ড কিনা কোনো একটা, এটা ওনারই হবে, না হলে আর কার হবে। ওনার হাজবেন্ড, আমি যখন স্পেনে চাকরি করি, স্পেনে গিয়েছিলেন, যদি ওনার হাজবেন্ড পাট ব্যবসায়ী হয়, অর্থাৎ তাজউদ্দিন আহমেদের যে মেয়ের জামাই পাট ব্যবসায়ী, উনি পাট ব্যবসার বিভিন্ন খোঁজটোজ করতে চাচ্ছেন, অত্যন্ত ভদ্রলোক, কোনো সমস্যা নেই। উনি দূতাবাসে গিয়েছেন, আমাদের যিনি রাষ্ট্রদূত ছিলেন ওনার সাথে কথা বলেছেন, আমিও সেখানে ছিলাম। কিন্তু উনি ওনাকে সেই মাদ্রিদ শহরে যে গাইড করছিল, সে লোকটা কিন্তু মাদ্রিদ শহরের সবচেয়ে দক্ষ জামাত নেতা। এগুলো আমরা মাঝে মধ্যে দেখি, আমাদের দুঃখ হয় যে আমাদের যেমন তাজউদ্দিন আহমেদের ফ্যামিলি, কোনো মেয়ে জামাতের মানুষকে ভালোবাসে, এমন মানুষকে ভালোবাসতে পারে, স্বামী হিসাবে নিতে পারে, এটাও কিন্তু আমরা কল্পনা করতে চাই না আর কি। কিন্তু দুঃখের বিষয়গুলো তো হয়েছে। আমরা দেখেছি যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ, ওনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন জামাতের বড় বড় নেতা। আব্দুল হামিদ সাহেবকে অনেকে সম্মান করে, কিন্তু এই জিনিসটা বারবার স্মরণ করতে হবে। যা আওয়ামী লীগ তো 2024-এর পতন হয়েছে এই অভ্যন্তরীণ জামাতিকরণের কারণে, এটা তো বলাই যায়। যাই হোক, এই সোহেল তাজ কিন্তু ওই জিনিসটা কোনোভাবেই মানে উনি যে জামাতিকৃত হয়েছেন পরোক্ষভাবে, সেটা কিন্তু সেটার একটা সুস্পষ্ট ছাপ কিন্তু সোহেল তাজের বডি ল্যাঙ্গুয়েজে আছে, যেখান থেকে তিনি কিন্তু 2024-এর জঙ্গি উত্থানকে উনি বিপ্লব মনে করেন বা গণ অভ্যুত্থান মনে করেন। যদিও ষড়যন্ত্রকারীরা নিজেরাই বলছে এটা ষড়যন্ত্র, তাহলে শেখ হাসিনা এটাকে ষড়যন্ত্র বললে দোষটা কোথায় সোহেল তাজ? যদি মাহফুজ এটাকে ষড়যন্ত্র বলে, আওয়ামী লীগের একজন কর্মী কি এটাকে গণ অভ্যুত্থান বলবে? এতটুকুন কমন সেন্স আপনার কেন নাই?
সোহেল তাজের আরো কিছু কথা আছে যেগুলো আসলে অতটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। ওনার মা ওনাকে বললেন এই ইন্টারভিউতে, যে মা বলেছিল যে তুমি শেখ হাসিনার পাশে পাশে থাকবে, তা আপনি থাকেন নাই কেন? না থাকার যে কারণ আপনি দেখিয়েছেন সে কারণ আমার কাছে বোধগম্য হয় নাই। বাংলাদেশের রাজনীতি করতে হলে এই যে এই বাস্তবতার মধ্যে রাজনীতি করতে হয়। আর একটা জিনিস যেটা আমি আসলে আজ পর্যন্ত বুঝিনি সোহেল তাজ সম্পর্কে, বাংলাদেশের কোনো মানুষ বা আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থক বুঝেছেন কিনা আমি জানি না, সোহেল তাজ ঠিক কি কারণে মন্ত্রিত্ব ছেড়েছিলেন এবং পরে উনি আরো গর্ব করে বললেন যে উনি সংসদ সদস্য পদটাও ছেড়ে দিয়েছিলেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি, এর মানে হলো যে শেখ হাসিনা চাচ্ছিলেন না যে তাজউদ্দিন আহমেদের ছেলে মন্ত্রিত্ব ছাড়ুক। উনি সেখানে হিরোইজম দেখাচ্ছেন যে আমি মন্ত্রিত্ব ছেড়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করলাম। এখানে অনেক গল্প টল্প আছে ওনার সাথে শেখ সেলিম সাহেবের মারামারি ইত্যাদি, সেগুলোতে আমরা যাই না, এগুলো ছোটখাটো বিষয়। কিন্তু আমি আসলে কোনোভাবে এখন পর্যন্ত বুঝতে পারি নাই মানে রিয়েল রিজনটা কি হতে পারে এই তাজউদ্দিন আহমেদের ছেলের মন্ত্রিত্ব ছেড়ে দেয়া। এটা কি শুধুই ইগো বা হিংসা নাকি? কিন্তু আমি তো শুনেছি যে সোহেল তাজকে একসময় শেখ হাসিনা অত্যন্ত স্নেহ করতেন, কাছে কাছে রাখতেন। আর সোহেল তাজের মাকে তো শেখ হাসিনা যথেষ্ট সম্মান করেছেন। আমার তো ধারণা জোহরা তাজউদ্দিন যেদিন মৃত্যুবরণ করেন সেদিনও তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য হিসাবে মৃত্যুবরণ করেছিলেন। তো এটা কি একটা বড় সম্মানের জায়গা ছিল না? কোথায় আসলে কোন জায়গায় আপনাদেরকে খুব একটা ডিপ্রাইভ করেছে? আপনার চাচা প্রতিমন্ত্রী হয়েছিল, আমরা এটাও জানি। হ্যাঁ, হতে পারতো, তা আপনাকে একটা পূর্ণমন্ত্রীর পোস্ট দেওয়ার দরকার, দিতে পারতেন শেখ হাসিনা, হয়তো তখন আপনার বয়স কম ছিল সেই জন্য হয়তো দেন নাই। সোহেল তাজের বর্তমান দশার মূল কারণ আমি মনে করি আমাদের এই যেগুলো আমাদের আদর্শিক একেবারে চেতনার জায়গায় যে পরিবারগুলো আমাদের কাছে একেবারে আদর্শ হতে পারতো, তাদের অভ্যন্তরে কিন্তু অনেক ধরনের মৌলবাদীকরণ জামাতিকরণ হয়েছে বিভিন্নভাবে। এখন চক্রান্তে হয়েছে না নিজেরাই ধরা দিয়েছেন নাকি শেখ হাসিনার প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে, সেগুলা বলা মুশকিল, কারণ সেগুলা বুঝতে হলে এদের সাথে আরো বেশি মিশতে হবে। আমরা তো সব যা পাবলিক ডোমেনে যেসব তথ্য পাই সেগুলার বেসিসে কিন্তু আমি এই ব্যাখ্যাগুলো দিচ্ছি। এখন আসি, সোহেল তাজ কি আসলে আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যতে করতে পারবেন? এটার জন্য আমাকে কয়েকটা জিনিস বিবেচনা করতে হবে। প্রশ্নটা এসে এই জন্য যে সোহেল তাজ কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করতে পারেন, এই অভিপ্রায়টা তার ব্যক্ত হয়েছে এবং তিনি এও বলেছেন যে 2024-এর জঙ্গি উত্থানের পরপর তাকে আওয়ামী লীগের নেতৃত্বে আসার জন্য, কোন পর্যায়ের নেতৃত্ব যায় না, তাকে অনুরোধ করা হয়েছিল অনেক উপরের থেকে। এই উপরের লেভেলটা যে নিশ্চিতভাবে ইউনুস, এটা বলাই যায়। অর্থাৎ সোহেল তাজ না বলেও কিন্তু এটা মানে এটা কিন্তু আপনি পাবলিক ডোমেনে এই তথ্যটা আছে যে ইউনুস আওয়ামী লীগ ভাঙতে গিয়ে সোহেল তাজকে মানে আরো কিছু মানুষের নাম আসে কিন্তু সোহেল তাজকে টোপ ফেলেছিল আর কি। সোহেল তাজ ঘন ঘন ইউনুসের সাথে দেখা করত। সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা এটার জন্য সোহেল তাজ, আমি আপনাকে বলবো আপনি যে আপনার ফেসবুকে যে পোস্টগুলো করেন সেই পোস্টের কমেন্টগুলো আপনি একটু পড়বেন। আপনি আওয়ামী লীগের কর্মী টর্মী নিয়ে একটু সহানুভূতির কথা বলেছেন, কিন্তু আওয়ামী লীগের কর্মীরা আপনাকে কোন দৃষ্টিতে দেখে? আমি যে কয়টা কমেন্ট পড়েছি প্রত্যেকটা গালি, আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী আপনাকে শুধু গালি দিচ্ছে এবং গালিগুলা খুব যে ন্যায়সঙ্গত দিচ্ছে আমি তাও বলবো না। আমি বলবো যে আপনার বঞ্চনার কাহিনী থাকতে পারে, সেগুলোর সাথে তো আমরা সহানুভূতি দেখাতেই পারি, কিন্তু আপনি সীমা আসলে অতিক্রম করে গেছেন। এতটাই অতিক্রম করেছেন যে আওয়ামী লীগের কোনো কর্মী আপনাকে পছন্দ করে না, আপনাকে গালি দেয়। এই কর্মীটা প্রত্যেকে, এদেরও কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেও কথা আছে, তারা ভাবছেন এই কাজটা এইভাবে করতে পারেন, ওই কাজটা ওইভাবে করতে পারেন, কিন্তু ওই লোকগুলা কিন্তু শেখ হাসিনার জন্য জীবন দিয়ে দিবে, আপনার জন্য কিন্তু একটাও যাবে না, আপনাকে শুধু গালি দিচ্ছে। এখান থেকে সোহেল তাজ আপনাকে বুঝতে হবে আপনি যে আওয়ামী লীগের রাজনীতি করার অভিপ্রায় ব্যক্ত করছেন সেখানে আসলে আপনার স্থান কত সংকুচিত। এই যে আমরা জানি আরো 2-3টা পোটেনশিয়াল আওয়ামী লীগের আরো কয়েকজন নেতা কিন্তু বাংলাদেশে আছেন, সাবের হোসেন চৌধুরী, তারপরে আইভি রহমান, এরকম তো কতজন, কারো নিয়ে কিন্তু কোনো কন্ট্রোভার্সি নাই, কেউ কিন্তু পাবলিকলি কোনো স্টেটমেন্ট রাখেন নাই যে দলের জন্য ক্ষতি হয়। সোহেল তাজ আপনি কিন্তু অনেক বক্তব্য রেখেছেন যেটা আওয়ামী লীগের ক্ষতি করেছে। বর্তমানে আওয়ামী লীগ যেখানে ঐক্যের দরকার সেখানে আপনার প্রতিটা পাবলিক স্পিচ আওয়ামী লীগের ক্ষতি করেছে। তেমন ক্ষতি করেছে আপনি যখন শেখ হাসিনাকে সাইকোপ্যাথ বলেন কিংবা জয়কে ইউজলেস বলেন। শেখ হাসিনা সাইকোপ্যাথ হলে তিনি কি বাংলাদেশের এত উন্নতি করতে পারতেন? এতদিন আওয়ামী লীগের নেতা থেকে প্রধানমন্ত্রী থাকতে পারতেন? সারা বিশ্বের বিভিন্ন এত ভালো কূটনীতি করতে পারতেন? আপনার দৃষ্টিতে আরো আছে, ওইদিকে আমি গেলাম না। আপনার যে
আরেকটা জিনিস সোহেল তাজের এই বক্তব্য থেকে দেখলাম যে তার আসলে তিনি ভূ রাজনীতিতে পাণ্ডিত্য দেখাচ্ছেন, সেই ব্যাপারে সোহেল তাজের কোনোই আসলে জ্ঞান নাই। জ্ঞান থাকতে হলে তো আপনাকে একটু বইপত্র ঘাটতে হবে। সোহেল তাজ সারাক্ষণ আপনি ওই যে জিমে বসে থাকলে তো হবে না, পড়াশোনা করতে হয় আসলে, বা আরো গভীরভাবে চিন্তা ভাবনা করতে হয়। যাই হোক, সেটাও না যাই। সোহেল তাজ আগামীতে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কিনা এটা আসলে সোহেল তাজ নিজেই পুরোপুরি শেখ হাসিনার হাতে এই বলটা ছেড়ে দিয়েছেন। এখন শেখ হাসিনা চাইলে পারবেন, না চাইলে পারবেন না। এখন শেখ হাসিনাকে সাইকোপ্যাথ ডেকে সজীব ওয়াজেদ জয়কে ইউজলেস, সজীব ওয়াজেদ জয়কে তো আমরা এই 2 দিন আগে ইয়েতে দেখলাম, তিনি অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাংবাদিক সম্মেলন ছিল ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে, সেখানে তিনি বক্তব্য রেখেছেন, কঠিন প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই উত্তর আপনি দিতে পারতেন সজীব ওয়াজেদ জয় যে উত্তর দিয়েছে, যেভাবে তিনি খণ্ডন করেছে কেন আওয়ামী লীগ ক্ষমা চায় না 2024-এর খুনাখুনির জন্য, কারণ আওয়ামী লীগ তো খুন করে নাই, খুন করেছে জঙ্গিরা। সোহেল তাজ, আপনি কখনো কিন্তু এই সজীব ওয়াজেদ জয়ের ওই রকম উত্তর আপনি দিতে পারবেন না। আপনার বয়স এখন হয়তো 60-61 হয়ে গেছে, আপনি আর কোনোদিন সজীব ওয়াজেদ জয়ের ধারে কাছে আপনি ঘেঁষতে পারবেন না কোনো ধরনের যোগ্যতায়। ফলে আপনার জয়কে ইউজলেস বলা মোটেই আপনার শোভা পায়নি। শেখ হাসিনাকে সাইকোপ্যাথ বলা তো কঠিন বেয়াদবি, আমরা সবাই সেটাকে বেয়াদবি হিসাবে মনে করি। এত কিছুর পরে আপনি আসলে কি আওয়ামী লীগের রাজনীতি করার যে অভিপ্রায় ব্যক্ত করছেন সেটা করতে পারতেন যদি শেখ হাসিনা আওয়ামী লীগের কর্মীদের কাছে যে পরিমাণ জনপ্রিয়, উল্টাটা যদি হতো যে আপনি সেই পরিমাণ জনপ্রিয় এবং আপনি যতটা অজনপ্রিয় শেখ হাসিনা ততটা অজনপ্রিয়, এটা যদি হতো তাহলে কিন্তু আপনার আওয়ামী লীগের রাজনীতিতে ভবিষ্যৎ ছিল। এখন আমি কিন্তু আর জানি না এখন শেখ হাসিনা আপনাকে ক্ষমা, উনি তো অনেক সময় অনেকে ক্ষমাও করে দেন, সেটা করে আপনাকে রাজনীতি করতে দিবেন কিনা আমি জানি না। আর আওয়ামী লীগ ছাড়া তো আপনি বলছেন যে অন্য দল করবেন না, আপনি অবশ্য বিএনপি বা জামাত এইসব দলে যাওয়ার চেষ্টা করবেন কিনা। আপনার বোন তো গেছেই, মানে আপনার বড় বোন শারমিন আহমেদ, উনি তো জামাতে গেছে, কিন্তু মানে পলিটিক্স করছে না, মানে জামাতের ইন্টেলেকচুয়াল শ্রেণীতে কিন্তু যোগদান করেছে। তাজউদ্দিন আহমেদের কন্যা বা জোহরা তাজউদ্দিনের কন্যা ইন্টেলেকচুয়ালি জামাতের কাছে যাবে, জামাতের ইন্টেলেকচুয়াল হবে, এটা কিন্তু আমাদেরকে অত্যন্ত পীড়িত করে। আর সোহেল তাজ, আপনার প্রতি আমার অনুরোধ, আপনি চুপ থাকেন, ভবিষ্যতের হাতে ছেড়ে দিন, ভালো করে ব্যায়াম করুন, কিন্তু এমন কিছু বলবেন না যে আপনাকে অসম্মান করতে করতে না আমরা একদিন তাজউদ্দিন আহমেদ সাহেবকেও অসম্মান করা শুরু করি।